চেষ্টা করেন বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার। ইউজ অফ হ্যাভ ভার্ব, দেখেন এখানে কি বলা হচ্ছে। হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটা ভার্ব ইংলিশ ল্যাঙ্গুয়েজে খুবই গুরুত্বপূর্ণ। এই ভার্বগুলোকেও আমরা কখনো মেইন ভার্ব হিসাবে ব্যবহার করি, আবার কখনো অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করি। তো মেইন ভার্ব হিসেবে ব্যবহার করলে এই হ্যাভ ভার্বের কিন্তু একটা নিজস্ব মিনিং আছে, সেই মিনিং বা অর্থ অনুযায়ী তারা অর্থ দেয়। আর অক্সিলারি ভার্ব হিসাবে কোথায় ব্যবহার হতে পারে, যেমন পারফেক্ট টেন্স গুলোতে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর ব্যবহার হয়, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, তাই না? এই হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভি থ্রি ফর্ম থাকে। তো এরকম হয়। আর মেইন ভার্ব হিসাবে তো যে কোনো টেন্সে হতে পারে, এটা গত ক্লাসে আমি ডু ভার্ব বি ভার্বের ক্লাস দিয়ে বলেছিলাম বা দেখিয়েছিলাম। তো তারপরে এখানে একটু দেখেন যে হ্যাভ মানে আমরা জানি আছে, আর হ্যাজ মানেও আছে, বাট এটা প্রেজেন্ট সেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসে, আর পাস্ট টেন্সে হ্যাড বসে, যার অর্থ ছিল। বাট আমি একটা কথা গতকাল বলে দিয়েছিলাম আপনাদের, কারো মনে আছে কিনা, যে অজয়ের মানে ছিল, আবার হ্যাডের মানেও ছিল। বা অ্যামিজার, অজয়ের এর মানে আছে বা ছিল, হ্যাভ, হ্যাজ, হ্যাড এর মানেও আছে বা ছিল। কিন্তু পার্থক্যটা কি, সাবজেক্ট নিজে কোনো কিছুতে আছে বা নিজে কোনো জায়গায় ছিল। এইখানে আমার মূলত এইখানে আমার মূলত ওয়াজ, এম ইজ আর ওয়াজ আর এর ব্যবহার হয়। আর সাবজেক্টের অধিকারে বা মালিকানায় কোনো কিছু আছে বা ছিল বোঝাতে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর ব্যবহার হয়। এটুকু আমাকে বুঝতে হবে। তো এই ভার্বেরও অন্যান্য সকল ভার্বের মতো ফর্ম আছে। প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ, পাস্ট ফর্ম হ্যাড, পাস্ট পার্টিসিপল ফর্মটাও হচ্ছে হ্যাড। আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে। আই হ্যাড আ পেন, আমার একটা কলম ছিল। হ্যাঁ, এখানে মেইন ভার্ব হিসেবে বসছে। বাট 3 নম্বর বাক্যটা দেখেন, আই হ্যাভ হ্যাড মাই ডিনার, এর বাংলা অর্থ হচ্ছে আমি ডিনার করেছি বা আমার রাতের খাবার খেয়েছি। অর্থাৎ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা সেন্টেন্স। এই সেন্টেন্সটিতে এই আই এর পরে যে হ্যাভ, এই হ্যাভটা অক্সিলারি ভার্ব, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী হয়। এর পরে যে হ্যাডটা আছে, এই হ্যাড খাওয়া অর্থে এখানে বসছে। অর্থাৎ আই হ্যাভ হ্যাড না বলে আপনি এই হ্যাড এর পরিবর্তে বলতে পারেন আই হ্যাভ টেকেন মাই ডিনার। এর পরিবর্তে আপনি বলতে পারেন আই হ্যাভ ইটেন মাই ডিনার। তো এই ইটেন বা টেকেন যে মিনিং দেয়, সেই মিনিংটাই এখানে হ্যাড দেয়। হ্যাড কি, হ্যাভ এর ভি থ্রি পাস্ট পার্টিসিপল। অর্থাৎ এই যে হ্যাড, এই হ্যাড কিন্তু এখানে মেইন ভার্ব হিসাবে বসছে। আর এই পাশের যে হ্যাভ, এটা অক্সিলারি ভার্ব। অর্থাৎ আই হ্যাভ হ্যাড মাই ডিনার এর বাংলা অর্থ হচ্ছে আমি আমার রাতের খাবার খেয়েছি। হ্যাভ মানে খাওয়াও বোঝায়। সেই খাওয়া এর পাস্ট পার্টিসিপল হ্যাড, অর্থাৎ খেয়েছিলাম। বুঝতে পারছেন কেউ কথাটা? আমি কি বললাম? আই হ্যাভ হ্যাড মাই ডিনার, অর্থাৎ আই হ্যাভ টেকেন মাই ডিনার, আই হ্যাভ ইটেন মাই ডিনার। হেডের পরিবর্তে টু ব্যবহার করা যায় না? না, টুক কেন ব্যবহার করবেন? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভি থ্রি বসাতে হয়, টুক হচ্ছে ভি টু, পাস্ট ইনডিফিনিট টেন্সে বসে। আর এই টেকেন হচ্ছে ভি থ্রি, ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। কনজুগেশন অফ ভার্ব সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে, ভালো ধারণা রাখতে হবে, না হলে ইংলিশ শিখতে পারবেন না। একটা কথা বারবার বলছি আমি, ভার্বের ফর্ম বুঝতে হবে। প্রেজেন্ট ফর্ম বা ভি ওয়ান শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসে। পাস্ট ফর্ম ভি টু পাস্ট ইনডিফিনিট টেন্সে বসে, অন্য কোথাও না। অর্থাৎ ড্রাইভের পাস্ট ফর্ম ড্রোভ, টেকের পাস্ট ফর্ম টুক, হ্যাঁ, স্পিকের পাস্ট ফর্ম স্পোক, এগুলো সবই পাস্ট ইনডিফিনিট টেন্সে বসে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্সে ভি থ্রি বসে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বলে এটাকে। টেকেন, ড্রিভেন, ড্রন, ইটেন, গন, এরকম। বুঝছেন? এই ভার্বের ফর্ম বুঝতে হবে, চিনতে হবে, জানতে হবে। এরপর দেখেন, ভালোভাবে দেখেন, আমাদের মনে রাখতে হবে যে মেইন ভার্ব হিসাবে হ্যাভের যখন ব্যবহার হবে তখন এর অনেকগুলো ফর্ম অর্থ হয়ে থাকে। যদিও আমরা জানি হ্যাভের অরিজিনাল মিনিং হচ্ছে আছে। এখন দেখেন হ্যাভের অর্থগুলো। অর্থাৎ হ্যাভ মানে আমরা জানি আছে, কিন্তু কোন ধরনের আছে অর্থটা এই ভার্ব প্রকাশ করে, এটা কিন্তু আমরা অনেকেই বুঝি না। আবারও বোঝেন, কোন ধরনের আছে, যেমন অনারশিপ, অর্থাৎ কারো অধিকারে বা মালিকানায় কোনো কিছু আছে, এই অর্থে হ্যাভের ব্যবহার হয়। রিলেশনশিপ, কারোর সাথে কারো সম্পর্ক আছে, কোন একটা সম্পর্ক বোঝাতে রিলেশন, আমার এই হ্যাভের ব্যবহার হয়। ফিচার বা ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ বৈশিষ্ট্য আছে। অর্থাৎ উই হ্যাভ আ কার, আমাদের একটা গাড়ি আছে, অর্থাৎ গাড়িটা কি আমাদের, আমরা গাড়ির মালিক। সো অনারশিপ।
করিম হ্যাজ আ ওয়াইফ অ্যান্ড টু কিডস। করিমের একটা বাচ্চা, একটা বউ এবং দুইটা বাচ্চা আছে, অর্থাৎ সম্পর্ক। রুমার খুব সুন্দর সুরেলা গলা আছে, ফ্যান্টাস্টিক সিঙ্গিং ভয়েস, দ্যাট ইজ হিজ, দ্যাট ইজ হার ক্যারেক্টারিস্টিক। ইলনেস, অসুস্থতা। আই হ্যাভ আ রিয়েলি ব্যাড ডে টুডে। এক্সপিরিয়েন্স, I hope you have a great time at the party, eating or drinking. My colleagues usually have lunch at 1 p.m. অর্থাৎ এই হ্যাভ ভার্ব মূলত এই ছয়টা অর্থ প্রকাশ করে থাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে। এই ছয়টা সেন্সে হ্যাভ ভার্বের ব্যবহার হয়: অনারশিপ, রিলেশনশিপ, ফিচার, ইলনেস, এক্সপিরিয়েন্স, ইটিং। Experience means spending time. I mean, I hope you have a great time at the party. I mean, তুমি পার্টিতে খুব সুন্দর একটা সময় কাটাবে, অর্থাৎ একটা সময় পার করবে, এরকম একটা সেন্স ক্রিয়েট করে। তো এই যে হ্যাবের যে ছয়টা ব্যবহার এখানে দেখছেন, এই ছয়টা ব্যবহারের ভিতর লাস্টের দুইটা প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস টেন্সে বলা যায়, বাট প্রথম যে চারটা, এই চারটাকে প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস মুডে নেওয়া যায় না, এগুলো স্টেটিভ ফর্ম বা স্টেটিভ সেন্স দেয়। আমাদের গাড়ি আছে, আছে তো আছেই, হ্যাঁ। রিলেশনশিপ, ফিচার, ইলনেস, অর্থাৎ এগুলোকে কন্টিনিউয়াস টেন্সে লেখা যায় না। কিন্তু এই যে এক্সপিরিয়েন্স আর ইটিং এর ক্ষেত্রে হ্যাভিং এর ব্যবহার করা যায়। আপনি এরকম বলতে পারবেন না উই আর হ্যাভিং আ কার, করিম ইজ হ্যাভিং আ ওয়াইফ, এরকম বলা যায় না রুমা ইজ হ্যাভিং আ সিঙ্গিং ভয়েস। কিন্তু লাস্টের দুইটাই বলা যেতে পারে। এখানে সেই কথাটা বলছে যে এদের সঙ্গে কখনো কন্টিনিউয়াস ফর্ম অর্থাৎ হ্যাভিং বসানো যাবে না। এই প্রথম চারটা এরা স্টেট সিচুয়েশন দেয়: অনারশিপ, রিলেশনশিপ, ফিচার অ্যান্ড ইলনেস। এই কথাগুলো আপনি বলতে পারবেন না। কিন্তু যদি কোনো এক্সপিরিয়েন্স অথবা খাওয়ার কথা বলা হয়, তাহলে হ্যাভিং ব্যবহৃত হতে পারে। এক্সপিরিয়েন্স বা খাওয়ার কথা বলা হলে হ্যাভিং ব্যবহৃত হতে পারে। আজকে বইটা রিসিভ করেছেন এমন কেউ আছেন? আজকে সারাদিনের ভিতরে বই রিসিভ করেছেন আপনাদের ভিতর জি থেকে? স্যার, আমি। জি করেছেন? স্যার। কয়জন করছেন? দুইজন, তিনজন? আচ্ছা, এই হ্যাভিং এর ব্যবহার পেয়েছেন বইতে? কত চ্যাপ্টারে জানেন? স্যার, চ্যাপ্টার 14। কত পেজ? 104। হ্যাঁ, 104 পেজ। তো এই এই জায়গাটা একটু বোঝেন, আমি যে কথাটা আপনাদেরকে বলছি সেটা হচ্ছে যে এই এই হ্যাভিং এর ব্যবহারটা আপনি কিভাবে করবেন, আমার কথাটা বোঝেন। এইভাবে কখনো হ্যাভিং এর ব্যবহারটা করা যায় না। স্ক্রিনে খেয়াল করেন, বই এখন দেখতে হবে না, পরে পড়বেন, এখন স্ক্রিনে খেয়াল করেন। আহ আই এম হ্যাভিং আ রিয়েলি ব্যাড হেডেক টুডে, অর্থাৎ এইগুলো বলা যাবে না রুমা ইজ হ্যাভিং আ সিঙ্গিং ভয়েস, কারণ এগুলো স্টেট সিচুয়েশন দেয়। মানে বোঝার চেষ্টা করেন যে রুমার তো ভালো গলা আছে, করিমের তো বউ আর বাচ্চা আছে, তারপর থাকছে, বা এইভাবে কন্টিনিউয়াস মোডে এটা বলার কোনো মানেই হয় না, কোনো অর্থই আসে না। কিন্তু এক্সপিরিয়েন্স বা ইটিং এর ক্ষেত্রে হ্যাভিং এর ব্যবহার করা যায়। আই এম হ্যাভিং আ গ্রেট টাইম এট দিস পার্টি। আই ওয়াজ হ্যাভিং আ গ্রেট টাইম এট দিস পার্টি। আমি এই পার্টিতে খুব সুন্দর একটা সময় পার করছি, সুন্দর একটা সময় কাটাচ্ছি। আমি এই পার্টিতে সুন্দর একটা সময় কাটাচ্ছিলাম বা পার করছিলাম। মাই কলিগস আর হ্যাভিং লাঞ্চ রাইট নাও। আমার সহকর্মীরা এখন লাঞ্চ করছে। মাই কলিগস আর হ্যাভিং লাঞ্চ রাইট নাও। My colleagues were having lunch when the boss came in and told everybody to get back to work. My colleagues ওয়ার হ্যাভিং লাঞ্চ, আমার সহকর্মীরা লাঞ্চ করছিল বা খাচ্ছিল যখন বস এসেছিল এবং সকলকে কাজে ফিরে যেতে বলেছিল। মাই কলিগস ওয়ার হ্যাভিং লাঞ্চ ওয়েন দ্য বস কেম ইন অ্যান্ড টোল্ড এভরিবডি টু গেট ব্যাক টু ওয়ার্ক। এবার দেখেন, এখানে এই হ্যাভ হ্যাজ হ্যাড এর নেগেটিভ ইন্টারোগেটিভ কিছু কোশ্চেন ফাংশন দেওয়া আছে। যেমন এইটা যদি একটু দেখেন তাহলে এটা ক্লিয়ার হবে। আমার একটি কলম আছে, আই হ্যাভ আ পেন। আমার একটি কলম নেই, আই ডোন্ট হ্যাভ আ পেন। আমার কি কলম আছে, ডু আই হ্যাভ আ পেন। আমার কি কলম নেই, ডোন্ট আই হ্যাভ আ পেন। রহিমের একটি গাড়ি আছে, রহিম হ্যাজ আ কার। রহিমের গাড়ি নেই, রহিম ডাজেন্ট হ্যাভ আ কার। রহিমের গাড়ি নেই, এটাকে আমরা কিভাবে বলছি, যে রহিম ডাজেন্ট হ্যাভ আ কার। রহিম ডাজেন্ট হ্যাভ আ কার। রহিমের কি একটি গাড়ি আছে, ডাজ রহিম হ্যাভ আ কার। রহিমের কি গাড়ি নেই, ডাজেন্ট রহিম হ্যাভ আ কার। তাহলে আমরা অনেকে বলি আই হ্যাভ নট এ পেন বা রহিম হ্যাজ নট এ কার। এটা না বলে
এই ডু নট বা ডাজ নট এর ব্যবহার করছি, এটা কেন করছি বলেন তো? গতকাল আমি ব্যাখ্যা দিয়েছিলাম এই যে ডু নট বা ডাজ নট এর ব্যবহার করে এইগুলো করছি আমি কেন। একজন বলেন তো আমাকে, দেখি কেমন বলতে পারেন। আমি সেটা গতকাল আমি বলবেন বলছিলাম। তোমার বলতে আপনার ওই থার্ড পার্সনের ক্ষেত্রে ডাজ নট তো সেটা তো ঠিক আছে, কারণ কি? বিষয়টা হচ্ছে স্যার হ্যাপটা বলছে মেন ভার্ব হিসেবে কাজ করছে রাইট। টেন্স। এখানে এই হ্যাভটা বা হ্যাজটা মেইন ভার্ব হিসেবে পড়ছে, এবং এই টেন্সটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট। এক কথায় কি বলতে হবে যে আমি ডোন্ট হ্যাভ ডাজন্ট হ্যাভ কেন বসাচ্ছি? বিকজ এই যে বাক্যগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা, এবং আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স গুলোকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে গেলে ডু বা ডাজ এর ব্যবহার করতে হয়। এক কথায় ক্লিয়ার, ক্লিয়ার অ্যান্সার দিতে হবে, বুঝতে পারছেন? আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য নেগেটিভ বা ইন্টারোগেটিভ করলে কিসের ব্যবহার হয়? ডু বা ডাজ। তো এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা, সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই জন্য আমরা এখানে ডু নট ডাজ নট এর ব্যবহার করছি। যদি পারফেক্ট টেন্স থাকতো তাহলে ওই হ্যাভ নট হ্যাজ নট ব্যবহার করতাম আমরা। তাহলে এখানে একটা এক্সারসাইজ আপনাকে করতে হবে। আই ড্যাশ আ ফ্রেন্ড হু ওয়ার্কস এট অ্যাপল। আমার একজন বন্ধু আছে যে অ্যাপলে কাজ করে, অর্থাৎ অ্যাপল আইফোনের যে কোম্পানি সেটাকে বলা হয়। সো আই হ্যাভ আ ফ্রেন্ড রুমা ড্যাশ আ লার্জ ফ্যামিলি। তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে রুমা হ্যাজ আ লার্জ ফ্যামিলি। ফিল ফ্রি ইফ ইউ ড্যাশ এনি কোশ্চেন, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন। রহিম ড্যাশ আ পিৎজা ফর ডিনার লাস্ট নাইট। এখানে লাস্ট নাইট আছে, তার মানে এটা পাস্ট টেন্স হবে। লাস্ট নাইট এটা একটা অ্যাডভার্ব, দেখছেন? এটার জন্য পাস্ট টেন্স হবে যে রহিম হ্যাড আ পিৎজা ফর ডিনার লাস্ট নাইট, মানে রহিম গত রাতে পিৎজা খেয়েছিল ডিনারে। হ্যাঁ, তাহলে রহিম হ্যাড আ পিৎজা ফর ডিনার লাস্ট নাইট। করিম ড্যাশ আই এমবিএ ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। কারো অধিকারে কিছু আছে, কারো আছে। করিম হ্যাজ আ এমবিএ, অর্থাৎ করিমের একটা এমবিএ ডিগ্রি আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর। উই ড্যাশ আ হাউস ইন ক্যালিফোর্নিয়া। We have a house in California. My cell phone dash a 16 megapixel camera. My cell phone has a 16 megapixel camera. অনেকে অনেকে এখানে হ্যাভ দিবেন, কিন্তু না। এই বাক্যের সাবজেক্ট কিন্তু সেল ফোন, মাই না। মাই কোনো সাবজেক্ট না, মাই একটা অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ পজিটিভ অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভ কখনো সাবজেক্ট হতে পারে না। ঠিক আছে? সেল ফোনটা মূলত সাবজেক্ট। সেল ফোনকে মডিফাই করছে মাই শব্দটা, অর্থাৎ সাবজেক্টটা সেল ফোন, মানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই জন্য এখানে হ্যাজ হবে। ঠিক আছে, মাই সেল ফোন হ্যাজ আ 16 মেগাপিক্সেল ক্যামেরা। We dash a flight to London on Saturday morning. We dash a flight to London on Saturday morning. We have a flight to London on Saturday morning. We have a flight to London on Saturday morning. I always dash coffee first thing in the morning. I always have coffee first thing in the morning. I always have coffee first thing in the morning. Shumi dash no time to cook in the morning. Shumi has no time to cook in the morning. Shumi has no time to cook in the morning. Okay? তাহলে এই সেন্টেন্স গুলোতে কোনো সমস্যা আছে? আমি যেগুলো বললাম হ্যাভ হ্যাজ হ্যাড, বুঝতে কোনো সমস্যা আছে বা আপনাদের কোনো কনফিউশন আছে যে এখানে এটা না হয়ে ওইটা কেন হবে? না, স্যার ওকে, শুধু প্রেজেন্ট ইনডিফিনিট ইয়াতে বসে অন্য কোনো ইয়াতে বসে না। এবার দেখেন। আই ড্যাশ সিরিয়াল অ্যান্ড অরেঞ্জ জুস ফর ব্রেকফাস্ট টুডে। আই ড্যাশ সিরিয়াল, এখানে আই হ্যাড বলছে। সিরিয়াল অ্যান্ড অরেঞ্জ জুস, সিরিয়ালস মানে জাস্ট এটাকে ইয়ে ওয়েট বা রাইস, অন কাইন্ডস অফ শস্য দানা আর কি। সো ওটস আছে না, এটাই এরকম আর কি। সো আই ড্যাশ সিরিয়াল অ্যান্ড অরেঞ্জ জুস ফর ব্রেকফাস্ট টুডে। সো এখানে হচ্ছে আই হ্যাড হবে, বিকজ তার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আমি খেয়েছিলাম আজকের ব্রেকফাস্টে এটা। রাধা ড্যাশ বিউটিফুল ব্লু আইস, তাহলে রাধা হ্যাজ বিউটিফুল ব্লু আইস। রাধা হ্যাজ, ওকে, সাবজেক্ট থার্ড পারসন, তাহলে হ্যাজ হবে। হ্যাভ ইউ এভার থট অ্যাবাউট গেটিং ইনটু অ্যাক্টিং? ইউ ড্যাশ আ গ্রেট ট্যালেন্ট ফর ইট। ইউ হ্যাভ আ গ্রেট ট্যালেন্ট। We have a lot of difficulty finding John's house on the day of the party. তাহলে এখানে আমাদের 4 নম্বরে উই হ্যাড হবে। উই হ্যাড হবে, কেন হবে? উই হ্যাড আ লট অফ ডিফিকাল্টি, অর্থাৎ আমাদের অনেক কষ্ট করতে হয়েছিল। উই হ্যাড আ লট অফ ডিফিকাল্টি জনের বাড়িটা খুঁজতে, অন দ্য ডে অফ দ্য পার্টি, অর্থাৎ ওই পার্টির দিনটাতে। এই সেন্স আমরা ইংলিশে মানে ইংলিশ সেন্টেন্স পড়ে যদি অ্যাকচুয়াল অর্থ বা মিনিং না বুঝতে পারি, তাহলে এই ধরনের
ব্লাঙ্ক গুলো আমরা ফিল আপ করতে পারবো না বা বুঝতে পারবো না এটা প্রেজেন্ট না পাস্টের সেন্স। কি বলছে, উই ড্যাশ আ লট অফ ডিফিকাল্টি ফাইন্ডিং জনস হাউস অন দ্য ডে অফ দ্য পার্টি। অর্থাৎ ওই পার্টির দিনটাতে জনের বাড়ি খুঁজতে আমাদের সমস্যা হয়েছিল। সো এখানে হ্যাড হবে কিন্তু। আই এম টেকিং দ্য কিডস টু দ্য অ্যামিউজমেন্ট পার্ক টুমোরো। দে অলওয়েজ ড্যাশ আ লট অফ ফান দেয়ার। দে অলওয়েজ হ্যাভ, তারা সর্বদা সেখানে অনেক আনন্দ করে। রোজ হ্যাজ আ লট অফ মানি। দেখেন দে, এটা থার্ড পার্সন বাট প্লুরাল, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হবে, ঠিক আছে, প্লুরাল হলে না। তো রোজ হ্যাজ আ লট অফ মানি বাট হি লস্ট ইট অল ইন দ্য স্টক মার্কেট। হোয়াট মেনি গেস্ট হোয়াট মেনি গেস্ট লাইক অ্যাবাউট দিস হোটেল ইজ দ্যাট ইট ড্যাশ ইটস ওন জিম অ্যান্ড সুইমিং পুল। তাহলে ইট হ্যাজ, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার, ইট, অর্থাৎ এটার নিজস্ব জিম এবং সুইমিং পুল আছে। উই ড্যাশ আ স্মল অ্যাক্সিডেন্ট অন দ্য ওয়ে হিয়ার। উই ড্যাশ আ স্মল অ্যাক্সিডেন্ট অন দ্য ওয়ে হিয়ার। তাহলে এইখানে আমরা আহ কি বলতে পারি, উই অন দ্য ওয়ে উই ড্যাশ আ স্মল অ্যাক্সিডেন্ট, অর্থাৎ আমাদের হয়েছিল একটা ছোট্ট দুর্ঘটনা অন দ্য ওয়ে হিয়ার। সো এখানে এটা আমরা হ্যাড বলবো, এটা আমরা হ্যাড বলবো, উই হ্যাড আ স্মল অ্যাক্সিডেন্ট। আই উইশ আই ড্যাশ মাই গ্লাসেস রাইট নাও, আই অফেন আই ট্রাভেল রিডিং উইদাউট দেম। সো এই জায়গাটাতে আই উইশ, অর্থাৎ আই ড্যাশ মাই গ্লাসেস রাইট নাও, আই উইশের পর আহ এটা ভার্বের ইয়ে হবে, আই মিন ভি টু হবে। আই উইশ আই হ্যাড মাই গ্লাস রাইট নাও, মানে এটা আহ একটা কন্ডিশনাল সেন্টেন্সের সেন্স দেয়, কন্ডিশন বোঝায়। মানে আহ, এই আই উইশ আই কুড নিয়ে একটা সেন্টেন্স স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারের ভিতরে এটা আসে যে বাংলাটা এরকম বোঝাতে যাচ্ছে যে আমার যদি এখন একটা সানগ্লাস থাকতো। বাংলাটা কেমন, আই উইশ আই হ্যাড মাই গ্লাস রাইট নাও, বাংলা অর্থ এরকম যে আমার যদি এখন একটা সানগ্লাস থাকতো। আই অফেন ট্রাভেল, আমার প্রায় সমস্যা হয়, আই অফেন হ্যাভ ট্রাভেল রিডিং উইদাউট দেম, আমার প্রায় সমস্যা হয় পড়তে তাদের ছাড়া, ওই সানগ্লাস ছাড়া। সো আই হিয়ার্ড মিস্টার গুপ্তা ড্যাশ আ হার্ট অ্যাটাক লাস্ট উইক। তাহলে এখানে হ্যাড হবে, লাস্ট উইক আছে পাস্ট টেন্স, তাহলে আই হার্ড, আমি শুনেছি মিস্টার গুপ্তা গত সপ্তাহে হার্ট অ্যাটাক করেছিল। ওকে, তো এই হচ্ছে মেইন বিষয়। তাহলে ওই আগেরটা কি বললাম, আই উইশ আই হ্যাড মাই গ্লাসেস রাইট নাও, বাংলাটা হচ্ছে এরকম যে আমার যদি একটা সানগ্লাস থাকতো। আই অফেন হ্যাভ ট্রাভেল, মানে আমি প্রায় সমস্যায় পড়ি, এখানে হ্যাভ বলতে সমস্যায় ভোগা, পড়া, একটা জায়গা একটা সিচুয়েশনের মধ্যে যাওয়া বোঝাচ্ছে। আই অফেন হ্যাভ ট্রাভেল রিডিং উইদাউট দেম। এরপর এইগুলো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট এইটার, এটা আপনাদেরকে একটু করতে হবে। আপনারা আমাকে বলেন, লুসি ইজ হ্যাভিং আ লার্জ ফ্যামিলি, এটা কি কারেক্ট সেন্টেন্স না রং সেন্টেন্স বলতে পারেন? আইডেন্টিফাই দ্য কারেক্ট অ্যান্ড এরর ইন দ্য ফলোইং Wrong, সেন্টেন্স। sir. এটা Wrong sentence, sir. কেন রং বলেন তো? Subject হচ্ছে third person singular. না, সাবজেক্ট থার্ড পারসন Continuous হবে সিঙ্গুলার, না, স্যার। রাইট, কন্টিনিউয়াস Lucy, আসে না। থ্যাংক ইউ, এটা কি হবে তাহলে বলেন তো? yeah, হ্যাভ হবে। Lucy has a large family. লুসি হ্যাজ আ লার্জ Lucy has. ফ্যামিলি, অর্থাৎ বিষয়টা একটু বোঝেন, আমি একটু বুঝিয়ে বলি আপনাদের। এগুলো হচ্ছে স্টেট সিচুয়েশন দেয়, শুধুমাত্র এক্সপিরিয়েন্স অ্যান্ড ইটিং, অর্থাৎ স্পেন্ডিং টাইম অর ইটিং এই দুইটা জায়গায় কন্টিনিউয়াস টেন্স মানে হ্যাভিং ব্যবহার করা যায়, হ্যাভ এর কন্টিনিউয়াস ফর্মটা ব্যবহার করা যায়, অন্য জায়গায় যায় না। অন্য জায়গা বলতে ইলনেস, রিলেশন, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড অনারশিপ, এখানে হ্যাভ এর সাথে আইএনজি ব্যবহার করা যাবে না। সো লুসি হ্যাজ আ লার্জ ফ্যামিলি, এটা স্টেট সিচুয়েশন দেয়। লুসি হ্যাজ আ লার্জ ফ্যামিলি। আই উইশ আই হ্যাড মাই গ্লাসেস, আই অ্যাম হ্যাভিং ট্রাভেল রিডিং দিস স্মল প্রিন্ট, এটা কিন্তু ঠিক আছে। এখানে বাংলা কি বোঝাতে চাচ্ছে যে আমার সমস্যা হচ্ছে এই ছোট পড়াগুলো পড়তে, আমার যদি একটা সানগ্লাস থাকতো। আই এম হ্যাভিং ট্রাভেল, অর্থাৎ এটা কিন্তু একটা স্পেন্ডিং টাইম, সময় কাটানো, একটা এক্সপিরিয়েন্সকে এখানে ইন্ডিকেট করছে। সো এটা কারেক্ট আছে। মাই সেলফোন ইজ হ্যাভিং আ 16 মেগাপিক্সেল ক্যামেরা, এটা রং। মাই সেলফোন হ্যাজ আ 16 মেগাপিক্সেল ক্যামেরা, মাই সেলফোন হ্যাজ। ইউ আর হ্যাভিং লাঞ্চ উইথ ইউর ফ্রেন্ডস টুমোরো, আরএন্ট ইউ, এটা কারেক্ট আছে, এখানে খাওয়া বোঝাচ্ছে যে তুমি তোমার বন্ধুদের সাথে আগামীকাল লাঞ্চ করছো, তাই নয় কি? আরএন্ট ইউ একটা ট্যাগ কোশ্চেন দিয়ে দিছে লাস্টে। সো ইউ আর হ্যাভিং লাঞ্চ, তো এই হ্যাভিংটা এখানে কারেক্ট আছে, খাওয়া বোঝাচ্ছে। রাধা ইজ হ্যাভিং বিউটিফুল ব্লু আইস, তো এটা ক্যারেক্টারিস্টিক্স। সো রাধা হ্যাজ আ বিউটিফুল ব্লু আইস, রাধা হ্যাজ হবে।
ক্লারা ওয়াজ হ্যাভিং ব্রেকফাস্ট হোয়েন দ্য ডোরবেল র্যাং, এটাও ঠিক আছে, খাওয়া বোঝাচ্ছে। ক্লারা ব্রেকফাস্ট করছিল যখন ডোরবেলটা বেজে উঠলো, সো ক্লারা ওয়াজ হ্যাভিং ব্রেকফাস্ট, এটা ঠিক আছে। আই থিঙ্ক আই এম হ্যাভিং আ ফেভার, আর ইউ হ্যাভিং আ থার্মোমিটার? আই থিঙ্ক আই হ্যাভ আ ফেভার। আচ্ছা, আর ইউ হ্যাভিং আ থার্মোমিটার, এটা একটা রং সেন্টেন্স, এই বাক্যটা কারেক্ট করলে কেমন হতে পারে কেউ বলতে পারে? আর ইউ হ্যাভিং আ থার্মোমিটার, এটা কারেক্ট সেন্টেন্স কি হতে পারে? প্রথমটা এরকম হবে, আই থিঙ্ক আই হ্যাভ আ ফেভার, কিন্তু পরেরটা কি হবে বলেন তো? ডু হ্যাঁ, ইউ হ্যাভ এ থার্মোমিটার? রাইট, থ্যাংক ইউ। কিভাবে পারলেন আপনারা? এটা হচ্ছে ডু ইউ হ্যাভ আ থার্মোমিটার। বলেন তো কেন হবে ডু ইউ হ্যাভ আ থার্মোমিটার? অনেকে বলে আর ইউ হ্যাভ আ থার্মোমিটার, না আর ইউ না, ডু ইউ হ্যাভ আ থার্মোমিটার কেন হবে? হ্যাভ তো স্যার মূল ভার্ব। এখানে হ্যাভ মূল ভার্ব এবং হ্যাভ যদি প্রেজেন্ট, মূল ভার্ব না হতো? সেটা তো ঠিক আছে, কিন্তু এটা মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্স দিচ্ছে। কোন টেন্স? যে আমার জ্বর হয়েছে, তা তোমার কাছে কি থার্মোমিটার আছে? তো আর ইউ হ্যাভ কখনো হয়? আর এর সাথে মেইন ভার্ব পরে প্রেজেন্ট ফর্মে তো আর বসে না, আইএনজি বসে, কিন্তু ওই সেন্স তোমার হবে না, কন্টিনিউয়াস সেন্স এটা আসবে না। তাহলে এটা যখন আমি কোশ্চেনটা কারেক্ট ওয়েতে অর্গানাইজ করব, যে আর ইউ হ্যাভিং আ থার্মোমিটার, এটার কারেক্ট সেন্টেন্স কি হবে? ডু ইউ হ্যাভ আ থার্মোমিটার, ডু ইউ হ্যাভ আ থার্মোমিটার। ওকে, so Rose is a rich man. He is having a lot of money. He has a lot of money. I am at the amusement park with the kids and they are having a great time here. It's correct. এটা কারেক্ট আছে যে আমি এখন অ্যামিউজমেন্ট পার্কে আছি বাচ্চাদের সঙ্গে এবং তারা খুব সুন্দর একটা সময় পার করছে, সেটা কারেক্ট সেন্টেন্স। হ্যাঁ, স্পেন্ডিং টাইম অর এক্সপিরিয়েন্স বোঝাচ্ছে। উই আর হ্যাভিং আ হাউস ইন ক্যালিফোর্নিয়া, আমাদের ক্যালিফোর্নিয়াতে একটা বাড়ি আছে, এটা ভুল। উই হ্যাভ আ হাউস ইন ক্যালিফোর্নিয়া বিকজ ইটস অনারশিপ। We have a house in California. We have a house in California. এখানে কোনোটাই কনফিউশন আছে আপনাদের? থাকলে বলেন, if you have any confusion. স্যার এক্সারসাইজ 3টা কি আপনার বসে নেই? এরপর দেখেন, আর একটু সামনের দিকে আসি, বোঝার চেষ্টা করেন। আচ্ছা, এইটা না, হ্যাঁ, এই জিনিসটা আপনাকে একটু দেখতে হবে, এইটা এইটা খুব ভালোভাবে একটু দেখার, খুব ভালোভাবে একটু নেওয়ার চেষ্টা করতে হবে, খুবই ভালোভাবে বুঝবেন কিন্তু যেগুলো কিভাবে হচ্ছে, এগুলো কিভাবে হচ্ছে এখান থেকে একটু বোঝেন, এটাকে আমরা কিভাবে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করতে পারি। লুসি হ্যাজ আ লার্জ ফ্যামিলি, লুসির একটা বড় পরিবার আছে। এই বাক্যটা আমি যদি নেগেটিভ করি তাহলে আমার কি হবে আমাকে বলেন, রেসপন্স করেন। এটা যদি আমি নেগেটিভ করি তাহলে কি হবে? Lucy doesn't have Lucy doesn't have an family. দেখছেন অনেক, ফ্যামিলি। দেখেন অনেকেই বলছে লুসি হ্যাজ নট এ লার্জ ফ্যামিলি। তাহলে আমি এতক্ষণ গতকালকে আজকে কি বুঝালাম আর কি পড়ালাম যদি সেই হ্যাজ নটই আপনি বলেন, কি শিখলেন কি জানলেন? হ্যাঁ, হ্যাজ নট হবে? ডাজ নট, ডাজ নট, Sir, does not. ডাজ ডাজ নট নট, হ্যাভ এ It লার্জ has not. খুব ভালোভাবে বোঝেন, খুব ভালোভাবে বোঝেন এই জায়গাটা। লুসি হ্যাজ আ লার্জ ফ্যামিলি, লুসির একটা বড় পরিবার আছে। সো এটা যখন আপনি নেগেটিভ করবেন, লুসি ডাজেন্ট হ্যাভ আ লার্জ ফ্যামিলি, লুসি ডাজেন্ট হ্যাভ আ লার্জ ফ্যামিলি, লুসির বড় পরিবার নেই। দ্য স্মিথস হ্যাভ পিৎজা ফর ডিনার এভরি ডে। হ্যাঁ, অর্থাৎ স্মিথস বলছে এখানে কারিগররা পিৎজা তৈরি করে ডিনারের জন্য প্রতিদিন। সো আহ এখানে দ্য স্মিথস ডোন্ট হ্যাভ পিৎজা ফর ডিনার এভরিডে, এখানে ডোন্ট হ্যাভ হবে কারণ এই সাবজেক্টটা এখানে প্লুরাল, স্মিথস প্লুরাল সাবজেক্ট, হ্যাঁ সিঙ্গুলার না প্লুরাল, এই জন্য ডোন্ট হ্যাভ হবে। সুশীল হ্যাজ অ্যান এমএস ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তাহলে সুশীল ডাজেন্ট হ্যাভ অ্যান এমএস ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, doesn't have. We have a house in California. We don't have a house in California. My cell phone has a 16 megapixel camera. My cell phone doesn't have a 16 megapixel camera. I always have coffee first things in the morning. I always don't have coffee first things in the morning. I had cereal and orange juice for breakfast today. I didn't have cereal. এটা কিভাবে বলেন তো? I didn't have মানে আমি খাইনি। I didn't have cereal and orange juice for breakfast today. আমি খাইনি। I didn't have cereal and orange juice for breakfast today.
Radha has beautiful blue eyes. Radha doesn't have beautiful blue eyes. Doesn't have. Has আছে, এখানে doesn't have. We had a lot of difficulty finding John's house on the day of the party. We don't have a lot of difficulty finding John's house on the day of the party. We don't have we don't have a lot of difficulty finding John's house on the day of the party. This hotel has its own gym and swimming pool. This hotel doesn't have its own gym and swimming pool. Mr. Gupta had a heart attack last week. মিস্টার গুপ্তা ডিডেন্ট হ্যাভ আ হার্ট অ্যাটাক লাস্ট উইক। এই সেন্টেন্স গুলো একটু আগেও আপনারা দেখছেন এক্সারসাইজ 1 এবং 2 তে, এই জন্য এটা আমি বইতে দেইনি, কারণ এই ডোন্ট হ্যাভ ডাজেন্ট হ্যাভ কিভাবে হবে সেটা কিন্তু আমি আগের লেসনে আলোচনা করেছিলাম, গতকাল আপনাদেরকে বলেছিলাম বা দেখিয়েছি। এই জন্য আমি পরের বইতে দেইনি, কারণ বারবার একই জিনিস চলে আসবে এই জন্য। বাট এইটা আমি মানে এইখানে যেটা এখন দেখছেন এটা আমি আবার পরে তৈরি করছি, এটা আমার নিজের তৈরি করা পরে, বুঝতে পারছেন? এই জন্য এটা বইতে নেই, এটা পরে নিজে এই জন্য তৈরি করছি, দেখে আমি আরেকবার দিয়ে দেখি স্টুডেন্টসদেরকে যে ওরা এটা সলভ করতে পারে কিনা। তো এটা কিন্তু আপনাদের সলভ করতে হবে। এইগুলো যদি আপনারা নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে পারেন, একটা স্ক্রিনশট দিয়ে নেন, একটু করবেন। আহ একটু সলভ করতে পারলে জায়গাটা একদমই ক্লিয়ার হয়ে যাবে। যদিও আমি গতকাল বুঝিয়েছি, ইন ডিটেলসে বলে দিয়েছি কেন এরকম হবে কি হবে, বাট তারপরেও আরেকবার আপনারা একটু নেন এগুলো। হ্যাঁ, এই দেখেন নেগেটিভ গুলো কি হচ্ছে, যে লুসি ডাজেন্ট হ্যাভ আ লার্জ ফ্যামিলি, দ্য স্মিথস ডোন্ট হ্যাভ পিৎজা ফর ডিনার এভরি ডে, সুশীল ডাজেন্ট হ্যাভ অ্যান এমএস ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, উই ডোন্ট হ্যাভ আ হাউস ইন ক্যালিফোর্নিয়া, মাই সেল ফোন doesn't have a 16 megapixel camera, I never have coffee first things in the morning, I didn't have cereal and orange juice for breakfast today, Radha doesn't have beautiful blue eyes, we didn't have any difficulty finding John's house on the day of the party, this hotel doesn't have its own gym and swimming pool. Mr. Gupta didn't have a heart attack last week. Okay? So এইভাবে আপনারা একটু এগুলো দেখবেন, বোঝার চেষ্টা করবেন, নেওয়ার চেষ্টা করবেন। আর যখন আপনার ইন্টারোগেটিভ হবে, ডাজ লুসি হ্যাভ আ লার্জ ফ্যামিলি, লুসির কি বড় পরিবার আছে? যদি আপনি নেগেটিভ ইন্টারোগেটিভ করেন, ডাজেন্ট লুসি হ্যাভ আ লার্জ ফ্যামিলি, লুসির কি বড় পরিবার নেই? ডু দ্য স্মিথস হ্যাভ পিৎজা ফর ডিনার এভরিডে, ডোন্ট দ্য স্মিথস ফর পিৎজা হ্যাভ ডিনার এভরিডে। তো এইভাবে এই সেন্টেন্স গুলো হয়ে থাকে। এইখানে দেখেন আরেকটা যে বিষয় সেটা হচ্ছে, এই হ্যাভ হ্যাজ আমরা তো দেখলাম যে মেইন ভার্ব হিসেবে যখন বসে সেটা কিভাবে বসে, যে মেইন ভার্ব হিসেবে অনারশিপ, রিলেশনশিপ, ক্যারেক্টারিস্টিক্স, ইলনেস, এক্সপিরিয়েন্স, ইটিং এগুলো বোঝায়। এবং এখানে কখনো স্টেট সিচুয়েশন দেয়, কখনো কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ মুডে বসতে পারে, এগুলো দেখলাম। হ্যাভ এর অর্থ কি আছে, হ্যাভ এর অর্থ ছিল, কিন্তু যখন অক্সিলারি ভার্ব হিসেবে এটা বসে তখন কিন্তু দ্যার ইজ নো মিনিং, অর্থাৎ এই হ্যাভ হ্যাজ দ্যাট এর যে একটা অ্যাকচুয়াল অর্থ আছে, এই আছে অর্থটা কিন্তু তখন দেয় না। যখন অক্সিলারি ভার্ব হিসেবে এটা ব্যবহৃত হয় এই অর্থটা তখন দেয় না, জাস্ট সেন্টেন্সটাকে ওই টেন্স বা টাইম মেনটেন করতে সাহায্য করে। এবং এদের পরে মেইন ভার্বটা V3 ফর্মে হয়। যেমন আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক সম্পন্ন করেছি, এগুলো বইতে আছে আবার। আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হি হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক, সে তার কাজ সম্পন্ন করেছে, কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। শি হ্যাজ ওয়াচড আ মুভি, সে মুভিটা দেখেছে। ইউ হ্যাভ রিটেন আ লেটার, তুমি একটা চিঠি লিখেছো। রহিম হ্যাজ সাং আ সং, রহিম গানটা গেয়েছে। রুবেল হ্যাজ ড্রিভেন এ কার, রুবেল গাড়িটা চালিয়েছে। আই হ্যাভ ড্রন আ পিকচার, আমি ছবিটা এঁকেছি। এই যে সেন্টেন্স গুলো, এখানে এই যে ফিনিশড, কমপ্লিটেড, ওয়াচড, রিটেন, সাং, ড্রিভেন, ড্রন, এইগুলো কিন্তু মেইন ভার্ব, এবং এই ভার্বের অর্থ অনুযায়ী সেন্টেন্সটা মূলত অর্থ দিয়ে থাকে বা সেন্টেন্স গুলো অর্থ দিবে। এই ভার্বটার অর্থ অনুযায়ী সেন্টেন্স কি করবে? অর্থ দিবে। জাস্ট বোঝার চেষ্টা করেন, আমি যে কথাগুলো বলছি একটু নেওয়ার চেষ্টা করেন, কারণ এগুলো ভালোভাবে না করলে এই ল্যাঙ্গুয়েজটা আপনারা কভার করতে পারবেন না। রুবেল হ্যাজ ড্রিভেন এ কার, হ্যাঁ এখানে একটা এ বাদ পড়ে গেছে, এটা দিয়ে নিয়েন আপনারা। সো যাই হোক, এরপর দেখেন, বোঝার চেষ্টা করেন যেটা আমি বলছি। পাস্ট পারফেক্ট টেন্সেও হ্যাড এর ব্যবহার হয়। হ্যাঁ, আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক বিফোর হি কেম, সে আসার আগে আমি আমার হোমওয়ার্ক গুলো সম্পন্ন করেছিলাম। হি হ্যাড কমপ্লিটেড হিজ ওয়ার্ক বিফোর হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে যাওয়ার আগে তার কাজগুলো সম্পন্ন করেছিল। শি হ্যাড ওয়াচড আ মুভি, সে একটা মুভি দেখেছিল। ইউ হ্যাড রিটেন আ লেটার, তুমি একটা চিঠি লিখেছিলে। রহিম হ্যাড সাং আ সং, রহিম একটা গান গেয়েছিল। তো এইভাবে এটা হয়। আই উইল হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, আমি আমার কাজ সম্পন্ন করে থাকবো। হি উইল হ্যাভ কমপ্লিটেড হিজ ওয়ার্ক, সে তার কাজ
আবারও বলছি, হ্যাজ শুধুমাত্র ওই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। এই যে হি আছে, এই জন্য আবার এখানে বলবেন না আপনারা যে উইল হ্যাজ কেন হবে না। এই শ্যাল উইল এগুলো মডাল, অর্থাৎ এদের পরে মেইন ভার্বটা বেস ফর্মে থাকে, রুট ফর্মে থাকে। হ্যাভটা কিন্তু আমাদের একদম মেইন ভার্ব, হ্যাজটা থার্ড পার্সন ফর্ম। কিন্তু সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসে, কিন্তু তার আগে যদি এই যে উইল আছে, অক্সিলারি ভার্ব আছে, তাহলে তার ওটা হবে না। তখন আমার ওটা একদম বেস ফর্মে থাকবে, রুট ফর্মে থাকবে। শি উইল হ্যাভ ওয়াচড দ্য মুভি। শি উইল হ্যাজ না, কিন্তু রহিম উইল হ্যাজ না, হ্যাভ হবে, মনে রাখবেন কিন্তু এটা। এই আপনি বলতে পারেন হি শি রহিম আছে, তাহলে এখানে হ্যাজ কেন হবে না? এই উইল থাকার কারণে। উইল হচ্ছে মডাল অক্সিলারি, ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল উড, এদের পরে বি ওয়ান একদম বেস ফর্ম বা রুট ফর্মটা বসে। এখানে কখনো কোনোদিন ভার্বের ফর্মের চেঞ্জ হয় না। ভার্বের সাথে এস বা ইএস হয় না, আইএনজি হয় না, ইডি টিডি ইএন এগুলো কিছু হয় না। এই ভার্বটার পরে যে ভার্বটা থাকে, অর্থাৎ মডালের পরে। সো কি বলছে, শি উইল হ্যাভ ওয়াচড আ মুভি, সে একটা মুভি দেখে থাকবে। ইউ উইল হ্যাভ রিটেন আ লেটার, তুমি একটা চিঠি লিখে থাকবে। রহিম উইল হ্যাভ ড্রিভেন এ কার, রহিম একটা গাড়ি চালিয়ে থাকবে। অর্থাৎ হ্যাভ হ্যাজ হ্যাড অক্সিলারি ভার্ব হিসেবে যদি বসে, তখন তারা অর্থ দেয় না, জাস্ট ওই টেন্সটাকে মেনটেন করে, অর্থটা মূলত মেইন ভার্ব দেয়। আর যখন মেইন ভার্ব হিসেবে বসে, তখন এরা বিভিন্ন টেন্সে বসতে পারে এবং তাদের একটা অর্থ আছে, ফর্ম আছে, সেই অনুযায়ী এরা ব্যবহৃত হয়ে থাকে। এই হচ্ছে মূলত হ্যাভ ভার্বের ফাংশন বা ডিটেলস ডিসকাশন। এখন আপনাদেরকে যে বিষয়টা বলবো, আমি নেক্সট ক্লাসে মডাল অক্সিলারি করাবো। বাট যে মডাল ভার্বের ব্যবহারগুলো দেখাবো, সেটা দেখানোর আগে আপনাকে একটা বিষয়ের প্রতি অনুরোধ করব। কনজুগেশন অফ ভার্ব সম্পর্কে আপনাদের ক্লিয়ার একটা ধারণা থাকা লাগবে। আপনাদের আজকে তো শনিবার, পরবর্তী ক্লাস সোমবার, আপনাদের ক্লাস হচ্ছে শনি সোম বুধ শুক্র। তো আহ আপনারা কনজুগেশন অফ ভার্ব যেটাকে বলা হয়, আপনারা যারা আমার ফ্রি ক্লাসগুলো করেছিলেন, ওই ক্লাসগুলোতে আমি বলেছিলাম যে যারা ভোকাবুলারিতে দুর্বল, ভোকাবুলারি বলতে যদি ভার্বের ভোকাবুলারি সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট বা ভালো ধারণা রাখা যায়, তাহলে ল্যাঙ্গুয়েজটা খুব দ্রুত ডেভেলপ করা যায়। আর এইখানে আমি 200 ভোকাবুলারি দিয়েছি, যেগুলো মোস্ট ইউজফুল, অর্থাৎ যে ভোকাবুলারি গুলো আমরা আমাদের ডে টু ডে লাইফে বাংলায় অ্যাজ ইউজুয়াল ব্যবহার করে থাকি বিভিন্ন কনভারসেশন বা কমিউনিকেশন, কিন্তু ইংলিশে এদের অর্থ না জানার কারণে, ফর্ম না জানার কারণে কথা বলতে পারি না। এগুলো দুই ভাবে হয়, একটা হচ্ছে রেগুলার বা উইক ভার্ব, অর্থাৎ যে ভার্বে দুইটা বা তিনটা ফর্ম সেম থাকে তাকে রেগুলার বা উইক ভার্ব বলে। আর একটা হচ্ছে ইরেগুলার বা স্ট্রং ভার্ব, যে ভার্বে দুইটা বা তিনটা ফর্ম ডিফারেন্ট থাকে তাকে ইরেগুলার বা স্ট্রং ভার্ব বলে। এখন এই ভার্বগুলো আপনাদের এই প্র্যাকটিক্যাল ক্লাসগুলোর সঙ্গে সলভ করতে হবে বা কমপ্লিট করতে হবে। এই ভার্বগুলো একটু প্রত্যেকে করার চেষ্টা করবেন, এবং এটা আমি করিয়ে থাকি স্টোরি রাইটিং এর মাধ্যমে। অর্থাৎ ভোকাবুলারি গতানুগতিক ধারায় পড়ে গেলে আমরা ভুলে যাই। সো গতানুগতিক ধারায় না পড়ে আমরা যদি প্র্যাকটিক্যালি এগুলো যে বাক্য তৈরি করি, সেই বাক্যগুলোকে গল্পে পরিণত করি, এবং এটা করতে পারলে রাইটিং, ক্রিয়েটিভ রাইটিংটাকে ডেভেলপ করা যায়। অ্যাজ ওয়েল অ্যাজ আপনার ওইটাকে কি বলে, টেন্স, এই যেগুলো স্ট্রাকচার আমরা শিখলাম বা দেখলাম, এগুলো চর্চায় থাকে। 63 পেজ নতুন এডিশনের যে বইটা, 63 পেজে আপনাদের এই আছে, ভার্বের ফর্মগুলো দেওয়া আছে। এবং আপনাদের প্রথম কাজ থাকবে এই সবগুলো ভার্বের ফর্ম। ইরেগুলার ভার্ব হচ্ছে যেগুলো দুইটা বা তিনটা ফর্ম একটু ডিফারেন্ট থাকে, তাকে ইরেগুলার ভার্ব বলে। তো আপনাদের প্রথম কাজটা থাকবে এই ভার্বগুলো, অর্থাৎ 63 থেকে 70, এই 7টা পেজ জুড়ে সব ভার্ব। সো এই ভার্বগুলো আপনারা একবার চোখ বুলাবেন, হাইলাইট করবেন, দেখবেন অনেকগুলো ভার্বের অর্থ বা প্রায় 50 বা 60% ওয়ার্ড মিনিং হয়তো আপনি জানেন, যারা মোটামুটি ইংরেজি চর্চা করছে আগে থেকেও বা ব্যাকগ্রাউন্ডটা ভালো আছে। আর যদি আপনি না জানেন, সেগুলো একটু মার্ক করে রাখবেন যে এই ওয়ার্ডগুলোর অর্থ আমি জানি না, জাস্ট কলম দিয়ে দাগায় রাখবেন। মুখস্থ করতে হবে না, মুখস্থ করে এগুলো ধরে রাখা যায় না। এই ভোকাবুলারি ডেভেলপমেন্টটা দরকার। দেখেন, ইংলিশে কথা বলতে পারি না, শব্দ নিয়ে আসতে পারি না, মুখে ভোকাবুলারি আসে না। এখন ভোকাবুলারি বলতে এই ভার্বের ভোকাবুলারি শিখতে হয়, কারণ সাবজেক্ট একটা নির্দিষ্ট সার্কেলের ভিতর থাকে। একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করে, কেউ তো একজন বলে, অর্থাৎ একটা বাক্যের সাবজেক্ট আই উই ইউ হি সি এগুলোই হয়। আর ভার্বটা বসাতে পারলে
বাকি অংশটা অটোমেটিক্যাল চলে আসে। আমি খাই, আই ইট, কি খাই, আপনি ভাত খান, ডাল খান, রুটি খান, যা খান বসান, অর্থাৎ এটা সিচুয়েশন অনুযায়ী চলে আসে। কিন্তু ওই সাবজেক্টের পরের অর্ডটা আমরা নিতে পারি না, অর্থাৎ ওই ভার্বটা আমরা নিতে পারি না, ভার্বটা সঠিক ফর্ম টাইম অনুযায়ী বসাতে পারি না, টেন্স অনুযায়ী বসাতে পারি না বলেই ইংলিশ পারি না, ইংলিশে কথা বলতে পারি না। যেটা আগেও বলছি, ভার্বের উপর জোর দিতে হবে। তো এই ভার্বের উপর আপনাকে টাস্ক করতে হবে, অর্থাৎ অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে আমাকে। এটা আমার প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্টদেরকে আমি করাই। সেটা কি? এটা আমি দেখিয়েছিলাম, আমি আজকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। মনে করেন এখান থেকে আমি 10টা ভার্ব নিলাম, এই 10টা ভার্বের আজকে আমি প্র্যাকটিস করব। আমি যদি গতানুগতিক ধারায় পড়ি যে অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, অ্যাক্ট মানে আচরণ করা, অ্যাসিভ মানে অর্জন করা, অ্যাডমায়ার মানে প্রশংসা করা, অ্যাফেক্ট মানে প্রভাবিত করা, এগ্রি মানে রাজি হওয়া, এই উপরের গুলো ভুলে যাব। আর এটা যথাসম্ভব চেষ্টা করবেন বই থেকে পড়ার, পিডিএফ ফাইলটা পড়বেন না। কারণ পিডিএফ ফাইল পড়লে এই ধরনের জিনিসগুলো কখনোই কনসেন্ট্রেশনে নেওয়া যায় না, ব্রেনে ভালোভাবে ডেভেলপ করা যায় না, আসে না। বইটা যাদের কাছে আছে, বইটা হাইলাইট করবেন সবগুলো ভার্বের ফর্ম, যেটা দেখবেন আপনার আনফ্যামিলিয়ার বা অপরিচিত, সেইটাতে আপনি একটু মার্ক করে রাখবেন এইভাবে। আর প্রতিদিন 10 থেকে 15টা করে ভার্ব নিয়ে আপনারা কি করবেন, স্টোরি তৈরি করবেন। সেই স্টোরিটা আমাকে সাবমিট করবেন, এবং সেইখানে যে টেন্সের ভুলগুলো হবে বা ভার্বের ফর্মের ব্যবহারের যদি আপনার ভুল হয়ে যায়, সেটা আমি সংশোধন করে দিব। হয়তো এটাতে একটু সময় লাগবে, একটু টাইম সাপেক্ষ, বাট এটা একবার যদি কেউ করতে পারে, সে আর কখনো এই ভোকাবুলারি গুলো ভুলবে না, সারা জীবন তার মনে গেঁথে যাবে। গতানুগতিক ধারায় পড়ার থেকে এইভাবে করলে এটাতে রাইটিং এর ডেভেলপমেন্টও আসে, অ্যাজ ওয়েল অ্যাজ টেন্স গুলো চর্চায় থাকে। যেমন আমি বলছিলাম আপনাদের, মনে করেন এই যে ভার্ব গুলো, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, পাস্ট ফর্ম অ্যাকসেপ্টেড, পাস্ট পার্টিসিপল অ্যাকসেপ্টেড, যেহেতু এগুলো রেগুলার ভার্ব এই জন্য ভি টু ভি থ্রি সেম আছে। অ্যাক্ট মানে আচরণ করা, অ্যাক্টেড অ্যাক্টেড, অ্যাসিভ মানে প্রশংসা করা, অ্যাসিভড অ্যাসিভ, অ্যাডমায়ার মানে অ্যাসিভ মানে অর্জন করা, অ্যাডমায়ার মানে প্রশংসা করা, অ্যাডমায়ার অ্যাডমায়ার, অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া, অ্যাফেক্ট মানে প্রভাবিত করা, এগ্রি মানে রাজি হওয়া, অ্যামেজ মানে বিস্মিত হওয়া, অ্যামিউজ মানে আনন্দ দেওয়া। এবার এই ভার্বগুলো দিয়ে আমি বিভিন্ন থিমের উপরে গল্প তৈরি করতে পারি, বিভিন্ন থিমের উপরে করা যায়। এখন মনে করেন আমি একটা সাবজেক্ট নিব, একটা ভার্ব নিব, বোঝার চেষ্টা করেন, একটা গল্প আমি এখানে তৈরি করবো, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে আমি বাক্য তৈরি করব। সেই বাক্যগুলোকে একটার সাথে আরেকটা এমন ভাবে কানেক্টেড করব যাতে করে একটা স্টোরি, একটা গল্পে, সুন্দর একটা গল্পে পরিণত হয়। এবং সেই গল্পটা তৈরি করতে গেলে আমার বাইরে থেকে অন্য ভার্ব নিয়ে আসতে হতে পারে, বাট আমি সর্বোচ্চ চেষ্টা করব এই যে ভার্বগুলো আমি সিলেক্ট করেছি, এই সিলেক্টেড ভার্বগুলোকে কমন রেখে সেন্টেন্স তৈরি করার। যেমন অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, আমি যদি একটা একটা টপিক সেন্টেন্স নেই, একটা হেডলাইন যে কোনো একটা থিমের উপরে আমি যদি করি, ফর এক্সাম্পল আমি একটা মেয়ে হয়ে কথা বলছি, মনে করেন, সো আ বয় লাভস মি ভেরি মাচ, একটা ছেলে আমাকে খুব ভালোবাসে, এই যে একটা বাক্য আমি লিখলাম। এইবার এই বাক্যকে ধরে আমি সেন্টেন্স তৈরি করব। অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, হি একটা সাবজেক্ট নিলাম, অ্যাকসেপ্টেড, এই অ্যাকসেপ্টেড পাস্ট ফর্ম কি, অ্যাকসেপ্টেড, গ্রহণ করা, অর্থাৎ সে গ্রহণ করেছিল, বা আই অ্যাকসেপ্টেড, হি না বলে আমি যদি বলি আই অ্যাকসেপ্টেড, কি গ্রহণ করেছিলাম, আই অ্যাকসেপ্টেড হিজ প্রপোজাল, প্রপোজাল ইয়েস্টারডে। কি বললাম তাহলে, যে একটা ছেলে আমাকে খুব ভালোবাসে, আমি গতকাল তার প্রস্তাবটা গ্রহণ করেছিলাম, আই অ্যাকসেপ্টেড হিজ প্রপোজাল ইয়েস্টারডে। এবার ভার্ব আছে অ্যাক্ট মানে আচরণ করা, এর পাস্ট ফর্ম অ্যাক্টেড। তাহলে আমি যদি বলি হি অ্যাক্টেড, এর বাংলা অর্থ কি, সে আচরণ করেছিল, আচরণ করা, অভিনয় করা, অ্যাক্ট, হ্যাঁ। সো হি অ্যাক্টেড এর বাংলা অর্থ কি, সে আচরণ করেছিল। বাংলা বোঝেন, দুইটা ওয়ার্ডের বাংলা কি, সে আচরণ করেছিল। লাইক আ হিরো ইন দ্য টাইম অফ প্রপোজিং, কি বললাম, প্রপোজ করার সময় সে একজন হিরোর মতো আচরণ করেছিল, মনে করেন হাঁটু গেড়ে বসে আমাকে একটা গোলাপ ফুল দিচ্ছে, এরকম একটা সেন্স, একটা সিন ক্রিয়েট করেছিল। এখন দেখেন হি অ্যাক্টেড সাবজেক্ট লাইক আ হিরো ইন দ্য টাইম অফ প্রপোজিং, এটা এক্সটেনশনের পার্ট। এখন এই জায়গাটায় এই যে ইন দ্য টাইম অফ প্রপোজিং, এটা কিন্তু জাস্ট একটা ফ্রেজ। হ্যাঁ, এই ফ্রেজের পরিবর্তে এখানে কিন্তু ক্লজের ব্যবহার করা যায়। যেমন হোয়েন হি প্রপোজ মি, এটা বলা যায়। আপনি এই কথাটাকে এইভাবে বলতে পারেন যে when he proposes me, যখন সে আমাকে প্রপোজ করেছিল, he acted like a hero in front of me, এরকম ভাবে আপনি বলতে পারেন। অথবা he acted like a hero uh, when he proposed me, এটা কেটে দিয়ে, অর্থাৎ এই যে ইন দ্য টাইম অফ প্রপোজিং এর পরিবর্তে আপনি এটা বলতে পারেন, ইন দ্য টাইম অফ প্রপোজিং এটা একটা ফ্রেজ,
এখানে কোনো সাবজেক্ট ভার্ব নেই, একগুচ্ছ ওয়ার্ড, হোয়েন হি প্রপোজ মি, এখানে এটা একটা ক্লজ, এখানে সাবজেক্ট আর ভার্ব আছে। এই যে ফ্রেজ এবং ক্লজ, এগুলো সম্পর্কে ভালো কনসেপ্ট রাখতে হয়, আমি এগুলো শেখাবো আপনাদের। তো দুটোর যে কোনো একটা ব্যবহার করা যায়। যাই হোক, ওটা বাদ দিলাম। এরপর অ্যাচিভ মানে অর্জন করা। এটা যদি আমি একটু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখি, যেমন আমি যদি বলি হি হ্যাজ অ্যাচিভড, এর বাংলা অর্থ কি? সে অর্জন করেছে। করেছে, দেখেন, হি অ্যাক্টেড, সে আচরণ করেছিল। আই অ্যাকসেপ্টেড, আমি গ্রহণ করেছিলাম। পাস্ট ইনডিফিনিট টেন্সের বাংলা সেন্স ল বা লাম আসে, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স স বা সে। হি হ্যাজ অ্যাচিভড এর বাংলা অর্থ হচ্ছে সে অর্জন করেছে। সে অর্জন করেছে কি? মেনি থিংস, অনেক কিছু, ইন হিজ লাইফ, তার জীবনে সে অনেক কিছু অর্জন করেছে। বিকজ হি ইজ হি হ্যাজ কমপ্লিটেড, হি হ্যাজ কমপ্লিটেড MBBS ডিগ্রি রিসেন্টলি, সে সবেমাত্র তার MBBS ডিগ্রি কমপ্লিট করেছে। এজন্য সে তার জীবনে, আমি বলছি যে অনেক কিছু অর্জন করেছে, বিকজ হি ইজ নাও আ ডক্টর। ওকে, এখন দেখেন, এখন দেখেন আহ এরপর আছে অ্যাডমায়ার মানে প্রশংসা করা। যেহেতু সে একজন ডাক্তার, তাহলে আমি বলতে পারি যে নাও, এখন, এটা একটা অ্যাডভার্ব, হ্যাঁ। এভরিওয়ান, এটা আমার সাবজেক্ট। এই এভরিওয়ানটা হচ্ছে, এটাকে কি বলা হয় জানেন? ইনডেফিনিট প্রোনাউন। এগুলো সিঙ্গুলার সাবজেক্টের কাজ করে, ইন্ডিভিজুয়াল পার্সনকে ইন্ডিকেট করে। অর্থাৎ এটা প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, মানে এগুলো যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বসে, বা এদের পরে ভার্ব বসলে সেই ভার্ব সিঙ্গুলার হয়। যেমন এখানে এটা এরকম, নাও এভরিওয়ান অ্যাডমায়ার্স হিম, এখন প্রত্যেকে তার প্রশংসা করে। যে অ্যাডমায়ারের সাথে এস লিখলাম, এর কারণ হচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস বসে। অনেকে এই জিনিসটা বোঝে না। ভার্বের সাথে এস মানে হচ্ছে সেটা সিঙ্গুলার ভার্ব, আর নাউনের সাথে এস মানে হচ্ছে সেটা প্লুরাল নাউন। আবারও বলছি, ভার্বের সাথে এস থাকা মানে সেটা সিঙ্গুলার ভার্ব, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এটা বসাতে হয়। আর নাউনের সাথে এস বা ইএস মানে সেটা প্লুরাল নাউন। তো এখানে অ্যাডমায়ার মানে প্রশংসা করা। কি বললাম? নাও এভরিওয়ান অ্যাডমায়ারস হিম, এখন প্রত্যেকে তার প্রশংসা করে। এরপরে কি আছে? অ্যাডমায়ার এর পরে অ্যাডভাইস। তাহলে এখানে আমি বলতে পারি হি অলসো অ্যাডভাইসেস মি অ্যাবাউট মেনি থিংস, সে আমাকে আরো অনেক বিষয় সম্পর্কে উপদেশ দেয়, সো দ্যাট আই ক্যান গেট সাকসেস ইন মাই লাইফ, যাতে করে আমি জীবনে সফল হতে পারি। সো দ্যাট আই ক্যান গেট সাকসেস ইন মাই লাইফ। দেন এফেক্ট মানে প্রভাবিত করা। দ্যাট কাইন্ডস অফ থিংস, আই ক্যান সে দ্যাট, দিস, দিস বলতে পারি, দিস কাইন্ডস অফ, এআই এন্ড কাইন্ডস অফ থিংস, অর্থাৎ এই বিষয়গুলো অ্যাফেক্ট মি আ লট, আমাকে খুবই প্রভাবিত করে, আমাকে খুব এফেক্ট করে। এফেক্ট মি আ লট। এগ্রি মানে রাজি হওয়া। তাহলে আমি এখানে বলতে পারি ফর দ্যাট রিজন, অর্থাৎ এ কারণেই বা এজন্যই। এটাকে একটা লিঙ্কিং ওয়ার্ড বা ট্রানজিশনাল ওয়ার্ড বলে। সেন্টেন্সের ভিতরে লিঙ্কিং বা ট্রানজিশনাল ওয়ার্ড ইউজ করলে একটা সাথে একটা ওয়ার্ড কানেক্টেড হয়, অনেক ভালো মার্কস ক্যারি করা যায়। সো ফর দ্যাট রিজন আই এগ্রিড হিজ প্রপোজাল, এ কারণে আমি তার প্রস্তাবটা গ্রহণ করেছিলাম। অ্যামেজ মানে বিস্মিত হওয়া। সো ওয়েন আই এগ্রিড হিজ প্রপোজাল হি অ্যামেজড সো মাচ, সে খুবই বিস্মিত হয়েছিল। অ্যান্ড আমি শেষ করে দিই, অ্যামিউজড মি আ লট, এবং আমাকে খুবই, অ্যামিউজ মানে আনন্দ দেওয়া, আনন্দ দিয়েছিল। একটা শেষ সেন্টেন্স নিয়ে আসি। নাও উই হ্যাভ টেকেন আ ডিসিশন টু ম্যারি ইচ আদার, এখন আমরা একে অন্যকে বিয়ে করার একটা সিদ্ধান্ত নিয়েছি। ইচ আদার মানে হচ্ছে দুইজন ব্যক্তির মধ্যে সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয় রেসিপ্রোকাল প্রোনাউন। তাহলে আমি এখানে একটা শর্ট স্টোরি তৈরি করলাম, এবং এই স্টোরি গুলোতে আমি এই ভার্ব গুলোকে কমন রাখার চেষ্টা করলাম। আমি এবার এটার একটা হেডলাইন দিতে পারি যে আ লাভ স্টোরি, একটা ভালোবাসার গল্প। মনে করেন এরকম ভাবে আমি একটা হেডলাইন এখানে দিলাম। তাহলে আমি কি কি বললাম?
A boy loves me very much. I accepted his proposal yesterday. He acted like a hero in the time of proposing. He has achieved many things in his life because he has completed his MBBS degree recently. Now everyone admires him. এখন প্রত্যেকে তার প্রশংসা করে. He also advises me about many things so that I can get success in my life. These kinds of things affect me a lot. এই বিষয়গুলো আমাকে খুবই প্রভাবিত করে. For that reason, I agreed his proposal. এই কারণে আমি তার প্রস্তাবে রাজি হয়েছিলাম. When I agreed his proposal, he amazed so much and amused me a lot. সে খুবই বিস্মিত হয়েছিল এবং আমাকে অনেক আনন্দ দিয়েছিল. Now we have taken a decision to marry each other. তাহলে যে ভার্বগুলো এখানে আমি কমন রাখছি, সেই ভার্বগুলোকে ব্যবহার করে আমি বাক্য তৈরি করছি. সেই বাক্যকে আমি গল্পে পরিণত করছি একটার সাথে একটা বাক্য কানেক্ট করে, এবং এখানে সেই সবগুলো ভার্বই আছে. অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, অ্যাক্ট মানে আচরণ করা, অ্যাচিভ মানে অর্জন করা, অ্যাডমায়ার মানে প্রশংসা করা, অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া, এফেক্ট মানে প্রভাবিত করা, এগ্রিড মানে রাজি হওয়া, অ্যামিউজ মানে বিস্মিত হওয়া, অ্যামেজ মানে আনন্দ দেওয়া. তো এরকম ভাবে এই যে টাস্কটা আমি দেখালাম বিভিন্ন থিমের উপর করা যায়. এটা যদি আপনারা করতে পারেন, মনে করেন 200 ভার্ব আছে, তো 10টা করে ভার্ব নিয়ে যদি করেন আপনার 20টা অ্যাসাইনমেন্ট হবে. এই 20টা অ্যাসাইনমেন্ট যদি আপনি নিজের মতো করে করতে পারেন, আপনার ক্রিয়েটিভ রাইটিং এতটা ডেভেলপমেন্ট আসবে রাইটিং এ, আপনি ইমাজিন করতে পারবেন না. এই যে টেন্স, আমরা শুধু স্ট্রাকচার পড়ি বা স্ট্রাকচার পড়ে বসে থাকি, এগুলো চর্চায় থাকবে আমাদের. এবং সব থেকে বড় কথা হচ্ছে এই যে ওয়ার্ড মিনিং গুলো, এই যে ভোকাবুলারি গুলো যদি এইভাবে ব্যবহার করে একবার গল্প তৈরি করতে পারেন, আপনি আর কোনোদিনও এগুলো ভুলবেন না, এবং ওভারঅল ল্যাঙ্গুয়েজটা আপনার একটা আয়ত্তে চলে আসবে. অ্যান্ড ইউ হ্যাভ টু মেক আ হ্যাবিট টু রাইট সামথিং এভরি সিঙ্গেল ডে. প্রতিদিন কিছু একটা লেখার অভ্যাস করুন ইংলিশে. কারণ আমি আপনার টিচার, আমি আপনাকে গাইডলাইন দিচ্ছি, গাইড করছি, আমি পড়াচ্ছি, শিখাচ্ছি, আই এম টিচিং ইউ. সো দ্যাট ইজ ইয়োর অপরচুনিটি, এটা আপনার সুযোগ. ইফ ইউ হ্যাভ এনি মিস্টেক, ইউ ক্যান টেক দ্য হেল্প অফ মি, আপনি আমার হেল্প নিতে পারেন. কারণ দেখেন, বর্তমানে অনেক অ্যাপ আছে, চ্যাট জিপিটি বলেন, গুগল ট্রান্সলেট বলেন, যত যাই বলেন না কেন, একটু হার্ড সেন্টেন্স, একটু ডিফিকাল্ট সেন্টেন্স দিলে ঠিকভাবে গ্রামার কারেক্ট রেখে সেন্টেন্স কারেক্ট করে দিতে পারে না. তো এই যে এই যে জায়গাগুলো, এবং অনেকে আপনি হয়তো একটা একটা সেন্টেন্স তৈরি করলেন, লিখলেন, এই অ্যাপগুলো সাহায্য নিবেন, এটা নিতে হয়, আমি কিন্তু এটা নিতে না বলছি এরকম না, নিবেন. হ্যাঁ, যেমন মনে করেন গ্রামারলি অ্যাপ আছে, এটা অনেকে পেইড করেও নেয়. তো আপনি মনে করেন এরকম একটা গল্প তৈরি করলেন, এই গল্পটা তৈরি করার ক্ষেত্রে আপনার যদি কোথাও ভুল হয়, আপনার তো ভুল হতে পারে, কনফিউশন থাকে, আপনি গ্রামারলিতে সার্চ দিলেন, এখন গ্রামারলি আপনার সেই ভুলটা দেখাই দিল যে এইখানে তোমার ভুল, কিন্তু ওই ভুলটা কেন ওই জায়গায় হলো, কিভাবে হলো, ওই ব্যাখ্যাটা তো আমি আপনাকে দিব, আমি আপনাকে দিতে পারবো, তাই না? অর্থাৎ আমি আপনার ক্লাস নিচ্ছি, লাইভ ক্লাস করাচ্ছি, টিচিং দিচ্ছি, এটা আপনার জন্য সব থেকে বড় সুযোগ. আপনি এইভাবে এই আজকে যে ওয়েটা, যে পদ্ধতিটা দেখাই দিলাম, এইটা মেনটেন করে নিজের মতো করে গল্প তৈরি করবেন, নতুন 10টা 10টা করে ভার্ব নিয়ে আমাকে প্রেজেন্ট করবেন, গ্রুপে পাবলিশ করবেন, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন. সেখানে ভুল হলে যার যে জায়গায় ভুল হবে আমি সংশোধন করে দিব. এই যে আমি টোটাল গল্পটা লিখছি, আমার কোথাও ভুল নেই, এটা আমি বুঝতেছি কি করে? কারণ এই এই যে এমএস ওয়ার্ড, এটা অটোমেটিক সিলেক্ট করে দেয় কোনো জায়গায় ভুল হলে. যদি আমি একটা ভুল সেন্টেন্স লিখতাম, সেখানে নিচে রেড কালার চলে আসতো. যেমন দেখেন এই যে দুইটা ব্লু কালার আসছে, এই যে আই অ্যাকসেপ্টেড হিজ প্রপোজাল, এই ব্লু কালার মানে সিলি মিস্টেক, এইটা বোঝায়. হ্যাঁ, আর রেড কালার মানে ওইটা গ্রামেটিক্যাল মিস্টেক বা স্পেলিং মিস্টেক হলে রেড কালার দেখায়. তাহলে এই যে ব্লু ব্লু কালার কালার যেগুলো আসছে, এখানে আমার ভুলগুলো কোথায় হয়েছে জানেন? এখানে আমি ডাবল স্পেস দিয়ে ফেলছি. যেমন এই দেখেন, এই যে আই অ্যাকসেপ্টেড, এইভাবে আসবে. এই দেখেন আই এগ্রিড, এটা এখানে বলছে ইউ মে হ্যাভ ফরগটেন আ প্রেপোজিশন, তাহলে আই এগ্রিড টু হিজ প্রপোজাল, তাহলে এই যে আমি একটা অটোমেটিক ভুল পেয়ে যাচ্ছি, তাহলে এখানে আমার একটা টু বসাতে হবে. কেন টু বসাতে হবে? কারো দিকে, কারো প্রতি বা পর্যন্ত বোঝাতে আমার টু প্রেপোজিশন ইউজ করতে হয়. তাহলে আই এগ্রিড টু হিজ প্রপোজাল. তা আবার দেখেন, নাও, এখানে আমার কোনো ভুল আছে? ভুল আছে কোথায়? এই যে কমাটা, এই কমাটা আমি দূরে দিয়ে ফেলছি, এটা পাংচুয়েশন মার্কের ভুল. অর্থাৎ এই যে স্পেস রেখে কমাটা দিছি, এই জন্য আমার এখানে হবে. অর্থাৎ সিলি মিস্টেক গুলো যদি হয়, তাহলে আমার সেই জায়গাটাতে, সিলি মিস্টেক গুলো হলে আমার সেই জায়গাটাতে কি আসে? এই এই যে ডাবল ব্লু কালার আসতেছে নিচে, আর যদি বড় কোনো মিস্টেক হয় তখন পুরো রেড কালার চলে আসে. সো এই হচ্ছে মেইন বিষয়. এখন আমাকে একটু আমার আমার কথাগুলো একটু ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন, ভালোভাবে বোঝার চেষ্টা করেন যে কথাগুলো আমি বলছি. সেটা হচ্ছে
এই কাজটা আপনাকে করতে হবে। এই এইরকম ভাবে নতুন ভার্ব নিয়ে আপনাকে গল্প তৈরি করতে হবে। এখন এটা যদি আমি আপনাদেরকে করতে বলি, আপনারা পারবেন? এটা আপনাদের ডেভেলপমেন্ট, রাইটিং প্লাস স্পিকিং প্লাস এই যে টেন্সের চর্চা, সব দিক থেকে, ভোকাবুলারি ডেভেলপমেন্ট, সব দিক থেকে আপনাদের জন্য হেল্পফুল হবে এই টেকনিক ফলো করে যদি আপনারা করতে পারেন বা এগোতে পারেন। বুঝতে পারছেন কি বলছি? হয়তো একটু টাইম লাগবে, টাইম দিতে হবে, বাট জি স্যার। বাট নিজেদেরকে এটা একটু করতে হবে। মনে করেন কোন পর্যন্ত ছিলাম? এই যে অ্যামিউজ পর্যন্ত আমি ছিলাম, তাই না? এবং এটা কিন্তু বিভিন্ন থিমের উপর করা যায়। So, এই যে অ্যামিউজ পর্যন্ত ছিলাম, এরপর এই অ্যান্সার থেকে মনে করেন আমি কয়েকটা ভার্ব নিয়ে যদি কথা বলি, এই অ্যান্সার মানে উত্তর দেওয়া, জাস্ট একটা সাবজেক্ট আর ভার্ব নেন, দেয় অটোমেটিক্যালি গল্প হয়ে যায়। আই একটা সাবজেক্ট, এবার আপনি বলেন আই অ্যান্সার, আমি উত্তর দিই, আই অ্যান্সার, আমি উত্তর দিয়েছিলাম। কিসের? আই অ্যান্সার দেয়ার অল কোশ্চেন্স, আমি তাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলাম। আবার অ্যাপিয়ার্ড মানে প্রদর্শিত হওয়া, কি প্রদর্শিত হয়েছিল? অ্যারেঞ্জ মানে আয়োজন করা। তা আপনি মানে জাস্ট কিছু ফিক্সড ভার্ব রাখেন, এবং সেটা যে একদম সিরিয়াল মেনটেন করে লিখতে হবে এরকম না, আপনি উলট পালটও করতে পারেন। বাট ওই ভার্ব গুলোকে কমন রেখে গল্প তৈরি করবেন, যে ফিক্সড ভার্ব, যে সিলেক্টেড ভার্ব গুলো আপনি রাখবেন। যেমন আমি এখানে বলতে পারি এই যে কয়টা আমি হাইলাইট করলাম এখন: অ্যাপেয়ার, অ্যারেঞ্জ, অ্যারাইভ, অ্যান্সার, আস্ক, অ্যাটাক। এখন আমি যদি এরকম একটা কথা বলি, যা যে আ সোশ্যাল অর্গানাইজেশন অ্যারেঞ্জ আ কুইজ কম্পিটিশন, একটা সামাজিক সংগঠন একটা কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছিল, একটা সেন্টেন্স হলো। এবার আমি বলছি আই অ্যারাইভ দেয়ার অন টাইম, আমি সেখানে সময় মতো পৌঁছেছিলাম। এবার আমি যদি বলি ওয়েন আই ওয়াজ গোয়িং দেয়ার, যখন আমি সেখানে যাচ্ছিলাম, সাম ক্রিমিনালস অ্যাটাকড মি, কিছু সন্ত্রাসী আমাকে আক্রমণ করেছিল। বাট আই রিচ দেয়ার সেফলি, আর আই অ্যারাইভ দেয়ার সেফলি, কিন্তু আমি সেখানে নিরাপদে পৌঁছেছিলাম। আফটার রিচিং, পৌঁছানোর পর, দে হ্যাভ মেনি কোশ্চেন্স হ্যাভ বিন অ্যাপিয়ার্ড ইন ফ্রন্ট অফ মি, অনেক প্রশ্ন আমার সামনে প্রদর্শন করা হয়েছিল। দে হ্যাভ আস্কড মি মেনি কোশ্চেন্স অ্যান্ড আই অ্যান্সার্ড দেয়ার অল কোশ্চেন প্রপারলি। দেখছেন? একটা গল্পের মতো আমার হয়ে গেছে। জাস্ট একটা কুইজ কম্পিটিশন, সেখানে কিভাবে গিয়েছিলাম, কি হয়েছিল, তারা কি জিজ্ঞাসা করেছিল, আমি কি উত্তর দিয়েছিলাম, জাস্ট একটু কথা বললাম। মানে আমার কাজটা থাকবে হচ্ছে মূলত ভার্ব গুলোকে কমনলি ইউজ করে একটা পারফেক্ট সেন্টেন্স তৈরি করা। যখন আমি আরেকটা সেন্টেন্স তৈরি করব, সেই সেন্টেন্সের সাথে যেন কানেক্টেড হয়, একটা গল্পের মতো থাকে, একটা থিমের উপরে থাকে। এবং আহ এটার জন্য যদি বাইরে থেকে কোনো ভার্ব আনতে হয়, সাবজেক্ট আনতে হয়, সেটা আমাকে আনতে হবে। বাট নিজেরা একটু করার চেষ্টা করে দেখেন পারেন কিনা। আমি তো বলে দিলাম, রেকর্ড ক্লাসে দ্রুত পাঠিয়ে দিব। আর এই কনজুগেশন অফ ভার্ব বইতে আছে। আর আমি পিডিএফ ফাইলটাও আমি পাঠিয়ে দিব। বাট এটা অনেক বড় একটা পিডিএফ, অনেকের ফোনে হয়তো ওপেন করতে পারবেন কিনা আমি জানি না, অনেকে এটা নিয়ে ইয়ে করে। বাট বইটা তো আছে যাদের কাছে, আপনারা পারবেন। বাট পিডিএফটা যাদের কাছে নেই, আমি পাঠিয়ে দিব। আপনারা চেষ্টা করবেন ওপেন করা। যদি মানে সিম্পলি ওপেন না হয়, দেখবেন প্লে স্টোরে একটা অ্যাপ আছে, ডাব্লিউপিএস, ডাব্লিউপিএস নামের একটা অ্যাপ আছে। এই অ্যাপ দিয়ে ওয়ার্ড ফাইল, পিডিএফ ফাইল, যে যে কোনো হার্ড ফাইল বা যেগুলো বেশি এমবি নেয়, সেগুলোকে ওপেন করা যায়। এটা প্লে স্টোর থেকে আপনি ইনস্টল করে ওপেন করতে পারেন। সো এই হচ্ছে মেইন কথা, এই কাজগুলো আপনারা করবেন। ওকে, হ্যাভ ভার্বের ব্যবহারটা ইন ডিটেলসে পড়বেন। অ্যাটলিস্ট দুইটা গল্প তৈরি করবেন 20টা ভার্ব দিয়ে, যে কোনো থিমের উপরে। কথা কি ক্লিয়ার করতে পারলাম? বুঝতে পারছেন আমি কি বললাম? হ্যাঁ, জি স্যার। জি একটু স্যার। এটা নিজেরা করার চেষ্টা করে দেখেন পারেন কিনা। আর যারা বইটা এখনো অর্ডার করেননি, যদি সামর্থ্য থাকে, যদি পারেন, দ্রুত বইটা নিবেন। এটা আপনাদেরই ভালোর জন্য বলছি। তাহলে এই শেখাটা, এই লার্নিংটা অনেক বেশি ইফেক্টিভ হবে আপনাদের জন্য। আবারও বলছি, লাইভ ক্লাস আমি করাচ্ছি, ক্লাস ক্লাস করায় চলে যাব, কিন্তু এই বইটা থাকলে এটা আপনার সারা জীবনের একটা অ্যাসেট, একটা সম্পদ হয়ে থাকবে। অনেক দ্রুত আপনি ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন। সো ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন, আপনারা আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক করবেন যদি কোনো কোশ্চেন থাকে। সো স্যার বারবার পিডিএফটা এখনই দিয়ে দেন হ্যাঁ, আমি ক্লাসে দিচ্ছি দিচ্ছি শেষে। দিচ্ছি দিচ্ছি। ঠিক আছে, ওকে। তাহলে এই স্যার প্র্যাকটিস কোশ্চেন গুলো কি? একটু করে ফেলবেন। হ্যাঁ, শিহাবুদ্দিন। স্যার ওই যে আমি এটা বুঝি না, এই যে হেড বারের মাঝে কেন ডাজ হবে আর কেন এর হেডের গতকালের মাঝে ক্লাসটা দেখবেন, ডিটেক্ট হবে? গতকালের যে ক্লাস নিয়েছিলাম ওইটা দেখবেন। গতকালের ক্লাসে আমি ডিটেলসে বুঝিয়েছি। দেখছি স্যার, এই প্রসেসিংটা অনেক ভালো লাগছে স্যার। আসলে ওই যে সেন্টেন্স দিয়ে বাক্য তৈরি করা, হ্যাঁ, ইয়া বাক্য দিয়ে তৈরি ওয়ার্ড করা, সেই দিয়ে বাক্য দিয়ে কনসেপ্ট গল্প তৈরি করা। করা স্যার। জি। আর একটা কোশ্চেন ছিল। আচ্ছা, ওই কে যেন প্রশ্ন, শিয়াবকে একটু একজন বুঝাই দেন তো, যে ওইখানে ডাস কেন হবে হ্যাভ ভার্বের ক্ষেত্রে, হ্যাভ নট কেন হবে না, দেখি বলেন তো একজন, কেমন পারেন বলেন দেখি।
ফর এক্সাম্পল ইউ আর আ টিচার। মূলত বলেন, হ্যাঁ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর পাস্ট ইনডিফিনিট টেন্সে আর কোনো অক্সিলারি ভার্ব থাকে না। হ্যাঁ। তো স্যার নেগেটিভ বাক্য তৈরি করতে অথবা ইন্টারগেটিভ বাক্য তৈরি করতে ডাজ ডিড আনতে হয়। হুম। তো স্যার যদি আমি বলি যে তার, তাহলে স্যার হ্যাজ হলো মূল ভার্ব, হ্যাঁ। এখানে স্যার অক্সিলারি ভার্ব না। রাইট। তো স্যার এক্ষেত্রে আমাকে নেগেটিভ করতে হলে কি ডাজ কার করতে হবে এটা স্যার, আমি অনেক ডাজন্ট সুন হ্যাভ এ। এটা আমি অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছি না আপনাদের, যে কেন এটা হবে। তাহলে তো এখানে কোনো এখানে তো কোনো স্যার এখানে কোনো প্রশ্ন থাকার কথা না, কারণ আমি যেভাবে বুঝাই এতটা ডিটেলস আপনি কোথাও পাবেন না, কেউ বোঝাবে না। মেইন কথা কি, মনে করেন আমি যদি বলি হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। আমি যদি এখন বলি এটা নেগেটিভ করেন, আপনি কি বলেন হি গোজ নট টু স্কুল? এটা বলেন? কি বলেন? হি ডাজ নট গো টু স্কুল, তাই না? তাহলে হি হ্যাজ আ কার, হি হ্যাজ নট এ কার কেন বলবেন? গোজ ওখানে মেইন ভার্ব, গোজ নট কি বসে মেইন ভার্বের সাথে নট বসানো যায়? তো হ্যাজ এখানে মেইন ভার্ব, মেইন ভার্বের সাথে নট বসানো যায় না। এই জন্য হি ডাজ নট হ্যাভ বসাতে হয়। গোজ থাকলে ডাজ বসালে গো হয়ে যাচ্ছে, হ্যাজ থাকলে ডাজ বসালে হ্যাভ হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে মেইন সেন্স। স্যার আর অনেকে এখানে স্যার একটা ভুল করতে পারে স্যার। হ্যাঁ। স্যার আমি একটু কোশ্চেন করি স্যার। স্যার এখানে একটা ভুল করতে পারে, যেমন স্যার হি হ্যাজ এ কার করতে পারে যে হি ডাজ নট হ্যাভ এ কার। হুম। না স্যার ওই হ্যাজ হবে না হ্যাভ হবে এটা নিয়ে স্যার অনেকে এলোমেলো করে করতে পারে স্যার। হ্যাঁ। ডাজেন্ট সেটা এর পর হ্যাভ স্যার কেন হবে? মানে কারণ আমার হ্যাজ হচ্ছে থার্ড পারসন ফর্ম V5, আর হ্যাভটা কি প্রেজেন্ট ফর্ম। তো ডাজ কি, ডাজও থার্ড পারসন ফর্ম। V5 পরপর দুটো থার্ড পারসন ফর্ম বলবে না, ডাজ বসলে হ্যাজ হ্যাভ হয়ে যায়। এটা আমি গত ক্লাসে অনেক ডিটেলসে বলেছি। এটা যদি আপনি না পারেন সেটা আপনার ব্যর্থতা। আপনি ভালোভাবে ক্লাসগুলো দেখবেন, রেকর্ডেড ক্লাসগুলো আপনারা দেখবেন, ঠিক আছে? আর কোনো কোশ্চেন থাকলে হোয়াটসঅ্যাপে জানাই, নক দিন। আর এই কাজগুলো একটু করে ফেলবেন, আমি যেগুলো বলছি এগুলো একটু করে ফেলবেন, ঠিক আছে?